নমস্কার, বিবিও অডিও স্টোরি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। গল্পটি শোনার জন্য যখন একবার ক্লিক করেছেন, তখন গল্পটির প্রত্যেক মুহূর্তকে এনজয় করার জন্য অবশ্যই আপনার হেডফোনটিকে ব্যবহার করুন। আজ আপনারা শুনবেন সঞ্জয় মিত্রের লেখা একটি রোমাঞ্চকর কাহিনী, গির জঙ্গলের কংস। পুরো গল্পটি শুনুন এবং যদি গল্পটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের টিমকে সাপোর্ট করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে অল করে দেবেন। বিশেষভাবে ধন্যবাদ জানাই আনন্দমেলা পত্রিকাকে এবং লেখক সঞ্জয় মিত্র মহাশয়কে, তার সাথে সৌমেন দাস মহাশয়কে। এই গল্পটি প্রথম প্রকাশিত হয় 5ই সেপ্টেম্বর 2015 সালে আনন্দমেলা পত্রিকায়। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প, সঞ্জয় মিত্রের লেখা রোমাঞ্চকর কাহিনী, গির জঙ্গলের কংস। তোমাদের যে গল্পটা বলবো তা প্রায় 40 বছর আগের কথা। তখন ছোট নাগপুরে একটা কোল মাইন স্টেটে কাজ করতাম। তখন বয়স অল্প, জীবনে এত জটিলতা ছিল না। চাকরি, আড্ডা, মাস মাইনে, মেসের বন্ধুদের সঙ্গে মাঝে মাঝে ফিস্ট করা, আর সপ্তাহান্তে একবার দল বেঁধে শহরে সিনেমায় যাওয়া, এতেই গড়িয়ে যেত জীবন। রেল স্টেশনটা কোল মাইন থেকে কিছুটা দূরে, নাম গিদিয়ার। নামটা খুব একটা শোনেনি কেউই। ছোট্ট চালার ছাউনি, প্ল্যাটফর্ম নেই বললেই চলে, নেই খুব একটা লোকজনও। স্টেশন মাস্টার একনাথ সাউ। পদবিটা উড়িয়া হলেও কোনো কালে উড়িয়া ভাষা বলতে শোনা যায়নি, ভুলেই গিয়েছেন বোধ হয়। বাংলা আর ওখানকার দেহাতি ভাষায় তার বলি, তবে বলি আর সেরকম কোথায়, মানুষজনই নেই তো কথা বলবেন কার সঙ্গে। একটা খুপড়ি ঘরে থাকতেন, ওইটাই তার অফিস কাম বুকিং কাউন্টার কাম রেসিডেন্স। তবে গিদিয়ার স্টেশনকে কুচো পাথরের মতো হেলায় পাশে ছিটকে ছুঁড়ে ফেলে দিয়ে সারাদিনে 2টো ট্রেন ধক ধক করে ছুটে বেরিয়ে যেত, একটা আপ ট্রেন আর একটা ডাউন ট্রেন। ট্রেন দুটোকে পাস করানো ছাড়া একনাথের আর কোনো কাজ নেই। একনাথের মুখে দাড়ি, কোভের জঙ্গল, মাথার চুলও এবড়ো খেবড়ো, বেশিরভাগই পাকা। হাসলে কিরকম দেখায় বা রেগে গেলে মুখের কি অবস্থা হয় কোনোদিনই তা জানা যায়নি। গিদিয়ারের আগে দুটো স্টেশন, একটার নাম কুচাই আর একটা বেধর। নাম দুটোই কেমন যেন অদ্ভুত। বিশেষ করে বেধরটায় প্ল্যাটফর্ম আছে, তবে ওই ধ্বংসাবশেষ মাত্র। কোনো কালে হয়তো স্টেশন ছিল। একসময় বড় বড় ট্রেনও থামতো, আর সেটা প্ল্যাটফর্মের লম্বা সাইজ দেখেই বোঝা যায়। এখন ভেঙে চুড়ে এখানে ওখানে কয়েকটা পাথরের টুকরো ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। আর আছে কয়েকটা খুঁটি, হয়তো এখানেই এককালে ছাউনি ছিল। তবে শেষ সীমানায় একটা আবছা হতশ্রী সাইনবোর্ড এখনও আছে। বিদর নামটা প্রায় মুছে গিয়েছে তাতে, আর সেখানে গা চমচমে এক জীর্ণ স্মৃতিফলকের মতো লেখা আছে ধড়। যেতে আসতে পথে বেধর পড়ে। গোটা কয়েক ভিখারির ঝুপড়িপাটি নিয়ে বসে থাকা ছাড়া কোনোদিনই কিছু লক্ষ্য করিনি। সেবার পুজোর কয়েক মাস আগে দিন 15 ছুটি নিয়ে সিমলা ঘুরতে গিয়েছিলাম। তখন এত ভিড়, কোলাহল, দূষণ ছিল না। পাহাড়ি জলহাওয়ায় শরীর মন চাঙ্গা করে নিতান্ত নিমরাজি মনে গিদিয়ায় ফিরছি অফিস জয়েন করতে। দুপুর 12টায় ট্রেন শিয়ালদাও ছেড়েছে। প্রচণ্ড গরমে হাঁসফাঁস, ঘেমে নিয়ে যাচ্ছে সারা শরীর। আগুনের হলকে উঠছে যেন বাতাস থেকে। ট্রেন ঠিকঠাক চললে রাত 11টায় গিদিয়ায় পৌঁছানোর কথা, কিন্তু এ যা চলছে তাতে রাত কাবারি হয়ে যেতে পারে। এই ট্রেনটা হলো লাইনের উঁচা গাড়ি।
তবে এটাই যাওয়ার মোটেই ইচ্ছা ছিল না, বড় একটা কেউ যায়ও না। কিন্তু ওই যে আমার ভীষণ তাস খেলার শখ, তাস খেলতে বসলে কোনো কিছুই ঠিক থাকে না। গতকাল রাত্রে প্রশান্তদের বাড়ি গিয়েছিলাম ওর ক্যামেরাটা ফেরত দিতে। প্রশান্তদের বিরাট বাড়ি, ওর বাবা বিরাজ দাশগুপ্ত ছিলেন মিলিটারির চাঁদরেল অফিসার, জবরদস্ত শিকারী, সম্প্রতি রিটায়ার করেছেন। গোটা 10 দেশি বিদেশি রাইফেল তার ঘরে ঝোলানো আছে, আর সেগুলো দেয়ালে শোকেশে টাঙানো আছে একের পর এক। পাশের লাগোয়া ঘরটায় ঢুকলে গা ছমছমে একটা শিহরণ সর্বাঙ্গ ঘিরে ফেলে। সেখানে রাখা আছে শিকার করা মৃত পশুর মৃতদেহ। দেখলে মনে হয় সবই জীবন্ত, কেউ ওত পেতে, কেউ দৌড়তে যাচ্ছে, কেউ বা থাবা তুলে। আর মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর হিংস্র চেহারার 6 ফুট লম্বা একটা লেপার্ড। চোয়ালের ওপর দিকে গুলির দাগ। চারপাশে আরও আছে বন্য শূকর, বাইসন, হরিণ, হায়না। প্রশান্তর অনেকগুলো ক্যামেরা, আর সেটার মধ্যে একটা নিয়েই সিমলা গিয়েছিলাম ঘুরতে। গতকাল ফেরত দিতে গিয়ে দেখি বেশ জমজমাট আড্ডা বসে গিয়েছে সেখানে। বয়স্ক তরুণ সবাই আছে সেখানে। ওই গল্প গুজবে পরিবেশ মাতোয়ারা একদম। আমি ক্যামেরাটা ফেরত দিয়েই চলে আসছিলাম, কিন্তু প্রশান্ত নাছোড়বান্দা। টুটু এসেছিস আর 1 হাত তাস হবে না? এ হতেই পারে না। সত্যি বলতে কি, তাসের প্রবল টানে আমি ইতিমধ্যেই আটকে গিয়েছি। মুখে কিছু লোক দেখানো আপত্তি জানালাম, না ভাই আজকে ছেড়ে দে ভাই, কাল সকাল সকাল উঠতে হবে রে, অনেক কাজ আছে, তারপর 12টা আবার ট্রেন ধরতে হবে। অগত্যা তবু বসতে হলো আড্ডায়। একজন দেখলাম খুব চুপচাপ, লোকটা মধ্যবয়স্ক, নাম কৃষ্ণনাথ। লক্ষ্য করে দেখলাম ওর একটা চোখ দৃষ্টিহীন। হাসি ঠাট্টায় খুব একটা চোখ দিচ্ছেন না, চোখ ঘোলাটে, বসে বসে টলছে। তবে তাসের দিকে প্রখর দৃষ্টি, পুরো মন প্রাণ লাগিয়ে খেলে যাচ্ছে তাস। কৃষ্ণনাথ হঠাৎ আমার দিকে চোখ তুলে বলল, আপনি তাস খেলতে ভয় পান? সত্যি বলতে কি, এই ধরনের মানুষদের আমি কোনোদিনই সহ্য করতে পারি না। বেশ লেশের সুরেই বললাম, না। কৃষ্ণনাথ একটু থমকে গিয়ে বলল, প্রশান্ত আপনার পার্টনার হলে চলবে তো? আগস্ট শেষ হয়ে সেপ্টেম্বরের মাঝামাঝি, ভাদ্র মাসের ঝ্যাপসা গরম, তার সঙ্গে অসময়ে বৃষ্টি এসে হাওয়া বাতাসকে হাঁপিয়ে দিয়ে যাচ্ছে একেবারে। কয়েকদিন খেলার পরে বুঝলাম খেলার গতি মোটেই স্বাভাবিক নয়, কারণ সুপটু হাতছাপায় তাকে নিয়ন্ত্রিত করছে। আর সেটা যে কৃষ্ণনাথ ছাড়া কেউ নয়, সেটা বুঝতে সময় লাগলো না। আমার রাগ চেপে গেল। হাতে নাতে কৃষ্ণনাথের বুজরুকি ধরে বললাম, আমি আর এ খেলায় নেই, আমি উঠছি। আরে উঠছিস কি? খেয়ে যাবি তো। বললাম না বাড়িতে নো মিল বলে দিতে। না না, আমাকে উঠতে হবে রে, এখন রাত 9টা বাজে, কাল সকালে অনেক কাজ আছে। কৃষ্ণনাথ বলল, আরে বসুন বসুন টোটোবাবু, অত রাগের কোনো কারণ ঘটেছে কি? এই লোকটাকে মোটেই সুবিধার মনে হচ্ছে না। এমনিতে দেখতে নিরীহ মনে হলেও দৃষ্টির গভীরে কিছু একটা পাশবিকতা আছে, যেটা আপাতভাবে ধরা দেয় না। গরম খিচুড়ি, লাকড়ু থেকে আনা গাওয়া ঘি, পাঁপড় ভাজা, বেগুনি, আর সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে রাতের খাওয়াটা বেশ জম্পেশ হলো। কৃষ্ণনাথ চুপচাপ খেয়েই যাচ্ছে। তার চোখের দৃষ্টি এক কথায় ভয়ঙ্কর। মানুষের চোখ যে এত হিংস্র ও জ্বলন্ত আগুন ছড়াতে পারে তা আগে কখনো দেখিনি। আমাদের সঙ্গে খেতে বসেছিলেন বিরাজবাবু। বললেন, বছর 25 আগে গির ফরেস্ট বন বাংলোয় একবার যে খিচুড়ি খাওয়ার এক্সপিরিয়েন্স হয়েছিল তা ভুলবার নয়। রাত 10টা বেজে গিয়েছে। খিচুড়ির টিকি ধরে এবার নিজ্ঞাত বিরাজবাবু একটা শিকারের গল্প আমদানি করবেন এখনই। উনি শিকারী হলেও ওনার বলা গল্পগুলো কতটা বাস্তব তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে আমার। তবে এখন আমার মোটেই সেসব শুনতে ইচ্ছা করছে না। বিরাজবাবু তবুও বলে যেতে লাগলেন, বছর 25 আগে গির ফরেস্টে গিয়েছে শিকার করতে, সঙ্গে 2জন পুরনো বন্ধু, লোকেশ আর পরিমল। তখন সদ্য দীক্ষা নিয়েছি, শিকার টিকার প্রায় ছেড়েই দিয়েছি। ওই ডাকটা এসেছিল স্থানীয় লোকেদের কাছ থেকে, আমার এক অতি পরিচিত বন্ধু পবন হাসমি মারফত। এমনিতে গির জঙ্গলে চিতাবাঘ, হায়না, চিতল হরিণ, বাইসন, বনো হাতি ইত্যাদি প্রচুর আছে। আগে এখানে শিকার টিকার করা গিয়েছে,
একটা 6 ফুট সাইজের দুর্দর্শ চিতাবাঘ নাকি কিছুদিন যাবৎ স্থানীয় মানুষদের ভীষণ জ্বালাচ্ছে। ওটাকে মারতে হবে। গরু বাছু তো টেনে নিয়ে যাচ্ছে, মাঝে মাঝে মানুষজনকেও মেরে ফেলছে। সম্প্রতি চিতাবাঘটি কোনো আনগোড়া শিকারী মারতে না পেরে জখম করে দেয়। তাতে আরো ভয়ঙ্কর বিপজ্জনক হয়ে উঠেছে। আমার খাওয়া শেষ, উঠতে যাচ্ছি এমন সময় বিরাজবাবু বললেন, আরে আরে, একটু বসে যাও। কি এমন রাত হয়েছে শুনি? প্রশান্ত গাড়ি করে তোমায় পৌঁছে দেবে কোন? ওইটুকুই তো রাস্তা। হ্যাঁ, তারপর শোনো, পবনের সঙ্গে তো বন বাংলোয় গেল। এলাকাটি আসলে ফরেস্টের বাইরে। আশেপাশে ক্ষেত মজুদদের বস্তি। রাকা মান্ডি বলে একজন ছিল, ওদের মধ্যে সে মাতব্বর। চেহারাটাও বেশ বলিষ্ঠ। দিন কয়েক আগে কয়েকজনকে নিয়ে চিতাবাঘটি মারতে গিয়ে বিশ্রীভাবে জখম হয়েছে পিঠে আর ডান হাতের কুনুয়। বন বাংলোয় সেদিন চৌকিদার ছিল না, কলেরায় তার বুক মরো, তাই দেশে চলে গিয়েছে। রাকা বলল, बहुत रात हो गया बाबू, मैंने सारी तैयारी कर ली, फिर खाना भी बना दिया। अब खा के सो जाइए, कल सुबह सुबह फिर जंगल में जाना पड़ेगा। রাকা সেদিন যা খিচুড়ি বানিয়েছিল কি বলবো। লাল লঙ্কার গুঁড়ো মেশানো খিচুড়ি আর বোগাড়ির মাংস ভাজা। বোগাড়ির একরকম ছোট ছোট পাখি, এর মাংসের স্বাদ অপূর্ব। বাঘটা আস্তানা কেড়েছিল ওই 15 ফুট উঁচু এক ভাঙাচোরা বাড়ির ছাদে। বাঘটার চেহারা দেখে খানিকটা ঘাবড়ে গেলাম। এত বড় রাক্ষসের মতন খতরনাক বাঘ আগে দেখিনি। একচুল লক্ষ্যভ্রষ্ট হলে আর দেখতে হবে না। এক লাফে ঘাড় মুখকে মেরে ফেলতে ওর মাত্র 2 মিনিট সময় লাগবে। আমার মিলিটারি পিসমশায় দেওয়া ডবল বর জার্মান বন্দুকটা তাক করলাম। পবন রুদ্ধশ্বাসে আমার পিছনে দাঁড়িয়ে প্রমাদ করছে। বাঘ আগে অনেক মেরেছি, 2 বার পয়েন্ট ব্ল্যাক থেকেও, কিন্তু এবারটা হারিম করা যাকে বলে। বছর খানেক শিকার করিনি, হাতটা কেমন যেন কেঁপে কেঁপে যাচ্ছে। বাঘ মারবার সবচেয়ে নিশ্চিত বেদা অংশ হলো চুয়ান আর কানের মধ্যবর্তী নরম 1 ইঞ্চি জায়গাটা। ওখানে টিপ লাগাতে পারলে বাঘ মামার ভবলীলা শেষ হবে। এটা অনেকেই জানেন না। দিলুম ঠিকারটা ঠিক। বিরাজবাবু হঠাৎ চুপ করে গেলেন। বললাম, কি ব্যাপার মেসমশাই? এসপার না ওসপার, কোনটা হলো? বিরাজবাবু একটু অন্যমনস্ক হয়ে খানিকটা তাকিয়ে রইলেন। তারপর বললেন, আমার গুলি লক্ষ্যভ্রষ্ট হয়নি। ওখানে গুলি খেলে বাঘ সাধারণত আত্মনাদ করার সময় পায় না। 2-4 বার ছটপট করে স্তব্ধ হয়ে যায়। গুলি খাওয়ার পর বাঘটা শটান মাটিতে পুড়ে যে দৃষ্টিতে আমার দিকে তাকালো তা আমি জন্মে ভুলব না। চোখ দুটো ঠিকরে বেরিয়ে এসেছে কোটর থেকে। লগলকে সদন্ত আর চাউনিতে মনে হচ্ছে জ্বলন্ত আগুনের গোলা ছুটে আসছে আমার দিকে। এ দৃষ্টি কোনো জানোয়ারের তো হয় না, দানবের হয় কিনা সন্দেহ। নিঃশ্বাসে ফুটে উঠেছে একটা মর্মান্তিক জিজ্ঞাসা, রক্ত জমা ভয়ঙ্কর আতঙ্কের আবহ। জানতাম গল্প জমে যাবে। এই ব্যাপারে বিরাজবাবুর জুড়ি নেই। সবাই হা করে তার দিকে তাকিয়ে আছে। আর চোখে একবার কৃষ্ণনাথের দিকে তাকালাম। মাথা নিচু করে মনে হলো যেন মুচকি মুচকি হাসছে। কেন কে জানে। বিরাজবাবু আবার শুরু করলেন, বাঘটা চিতিয়ে ঢলে পড়ল 15 ফুট উপর থেকে সোজা মাটিতে। যাই বলো, বন্দুকাতে শিকার চিরকালই একতরফা যুদ্ধ। জন্তুরা অসহায় প্রতিপক্ষ। স্তম্ভিত হয়ে সদামৃত বাঘটার দেহ ষষ্ঠ দেখছে। এমন সময় জীর্ণ বাড়িটার পিছন থেকে 3 জন লোক বেরিয়ে এলো। হাতে তীর ধনুক, পরনে সাধারণ ধুতি শার্ট। একজন এগিয়ে এলো, তার হাতের কবজিতে বানরের উল্কি। এগিয়ে এসে বলল, बगटाके की अपनी मर्लिन। হ্যাঁ কেন? ये जंगल में हमार इख्तियार, हमार नाम कंस पाधियार। खाने खाओ के मरते गेले परवाना लागे।
এখানকার সব জন্তু আমার মন্ত্রপুত, সবাই আমার বস মানে। আপনি জানেন না? লোকটার ভাষা কিঞ্চিত অপচলিত। আমি কার্য না করে বললাম, পবন, এটাকে বাঁধ, এবার নিয়ে যেতে হবে। লোকটা এবার সামনে এসে রাস্তা আটকালো, বলল, সম্রাটা আমার প্রাপ্য, আমরা এক্ষুনি এটা ছাড়িয়ে নিয়ে যাব। উত্তেজনায় ক্লান্তিতে তখন আমি একেবারে বিধ্বস্ত। বন্দুক দেখিয়ে বললাম, আর একটা কথা বললি জানে মেরে দেবো। আমি নিগলই আছে। লোকটা দ্বিরুক্তি না করে সাঙ্গপাঙ্গ নিয়ে চলে গেল। যাওয়ার আগে শুধু বলে গেল, কাজটা কিন্তু ভালো করলেন না সাহেব। ঘড়িতে দেখলাম 11টা বেজে গিয়েছে। আর থাকা মানে রাস্তায় মাঝরাতে পুলিশের ঝামেলায় পড়া। চটি জুতো পরে সদর দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছি, এমন সময় বিরাজবাবু বললেন, কোনোটা শুনলে না তো? আচ্ছা ঠিক আছে, আর ঠিক 1 মিনিট থেকে যাও। ওই ঘরে গিয়ে দেখো ঠিক কোন জায়গায় গুলিটা লেগেছে। মানে? ঘরে বাঘের নামই দেখুনি? ওটাই তো সেই বাঘ, তবে চামড়াটা নকল। আসলটা একজন নিয়ে গিয়েছে। কে? ওই কংস নামের লোকটা? না না, ওকে তো ধমকে ভাগিয়ে দিল। চামড়াটা কিনেছিল এই কৃষ্ণনাথ। তখনকার দিনে প্রায় 30,000 টাকা অফার করেছিল। কোনো বুদ্ধিমান লোক এটা ছেড়ে দেয়? কৃষ্ণনাথ দরজার এক পাশে বসে ঝিমোচ্ছে। বিরাজবাবুর কোনো কথা কানে যাচ্ছে বলে মনে হচ্ছে না। কি একটা কৌতূহলে পাশের ঘরের মধ্যে ঢুকলাম। চারপাশের টেবিলে, পাথরের স্ট্যান্ডে, ওয়াল হ্যাঙ্গারে বন্য জন্তুরা জীবন্ত প্রাণীর মতো স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। বন্য শূকর বীভৎস দাঁত বের করে ওপর দিকে কি যেন দেখছে। পাশেই একটা চিতল হরিণ, ওয়ার্ড্রোব টাইপের স্ট্যান্ডে রাখা সেটা। মুখে চোখে তীব্র আতঙ্কের ছাপ। খুব জোরে পালাবার সময় এরা 4 পায়ে শূন্যে লাফিয়ে উঠে হপিং করে পালায়। এটা সেই হপিংয়েরই পূর্ব মুহূর্তের পোজ। জানালার পাশে উঁচু স্ট্যান্ডে হায়না, ঠিক যেন জীবন্ত, এক্ষুনি টুটে ছিঁড়ে ফেলবে। হঠাৎ মনে হলো পিছনের দিকে বাঘের স্ট্যান্ডটা যেন একটু নড়ে উঠল। তার সঙ্গে খিরিক খিরিক জাতীয় একটা শব্দ। বড় বড় নখযুক্ত পা বেজেই পড়লে যেমন হয় তেমনই। তাকিয়ে দেখি কিছুই না। ওপরের সিলিংয়ে একটা টিকটিকি দেখেছিলাম একটু আগে, সেটাই মাটিতে পড়লো বোধহয়। তবে একটা জিনিস দেখে ভয়ে আমার রক্তের মধ্যে একটা ঠান্ডা স্রোত বইতে লাগলো। আমি স্পষ্ট দেখেছি বাঘের ডান পায়ের থাবাটা আগে বাড়ানো ছিল, এখন দেখছি বাঁ পাটা। এসব মনের ভুলই নিশ্চয়ই। পেটে খিচুড়ি কিঞ্চিত বেশি মাত্রায় ঢুকে মাথাটা গুবলেট করে দিয়েছে। এই ভেবে পায়ে জুতো গলিয়ে সোজা সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। ঘড়ি দেখলাম রাত তখন প্রায় 12টা ছুঁই ছুঁই। পরদিন বেলা 10টার আগে ঘুম ভাঙল না। পড়ি কি মরি করে ব্যাগের মধ্যে জিনিস ঢোকাতে লাগলাম। আমাকে 12টার ট্রেনটা ধরতেই হবে। ট্রেনও ছাড়লো ঠিক 12টায়। ট্রেন ফাঁকাই। জানলার একপাশে সিট নিয়ে বসেই একটু ঢুলু নিয়ে আসছিল। কাল রাতের ঘটনাটা মন থেকে প্রায় তাড়িয়েই দিয়েছি। একটু পরে হঠাৎ ঘা নাড়া খেয়ে উঠে বসলাম। তাকিয়ে দেখি গোড়া, আমার এক মেসের বন্ধু ও কলিগ, বাড়ি বড়ানো করে ছুটি কাটিয়ে সপ্তাহান্তে ফিরছে। কিছুক্ষণ এটা সেটা নিয়ে গল্প করা গেল, গল্প গুজব আর কি, অফিসের গালগপ্প। গোড়া এইসব খুব ভালোবাসে। আসানসোলের কাছাকাছি এসে ট্রেনটা দাঁড়িয়ে পড়ল। অনেকক্ষণ কেটে গেল, সিগন্যাল নেই। কি ব্যাপার? জানা গেল 2টো স্টেশন আগে মালগাড়ির সঙ্গে ধাক্কা লেগে সবকিছু লণ্ডভণ্ড। লাইন কখন ঠিক হবে কেউ জানে না। আরে বরাত খারাপ থাকলে যা হয় আর কি। আজ রাতে কখন গিয়ে পৌঁছাবো কেউ জানে না। রাত গড়িয়ে সকালও হয়ে যেতে পারে হয়তো। এইসব 7-5 ভাবতে ভাবতে সিটে মাথা এলিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। ঘুম ভাঙলো এক ঝটকায়। আমার মাথাটা ধরে প্রচণ্ড ঝাঁকুনি দিচ্ছে গোড়া। আরে আরে ওঠ ওঠ, আরে কি ঘুম রে ভাই, আমি তো ভাবলাম মরে টরেই গেল বোধ হয়। আরে পাক্কা 10 মিনিট ধরে ডাকাডাকি করছি, গাড়ি আর যাবে না রে, সবাই নেমে গিয়েছে, শিগগির চল চল।
আশ্চর্য কিছু না, মরার মতোই ঘুম আমার। প্রত্যেকবার ঘুমের সময় আমি মরেই যাই, আবার জাগার সময় বেঁচে উঠি। একবার হোস্টেলে থাকার সময় সরস্বতী পুজোর পরে 48 ঘন্টা ঘুমানোর পর যখন সুপার সহ সবাই ঠেলাঠেলি কিল চর সত্ত্বেও কোনো কাজ হলো না, তখন হোস্টেলের বামুন মাকে ডাকা হলো আমার ঘুম ভাঙাতে। বামুন মা মুড়ো ঝাঁটাটা নিয়ে সপাং সপাং করে মারতে লাগলেন, তবেই আমার ঘুম ভাঙল। ঘুম ঘুম চোখে গোড়াকে প্রশ্ন করলাম, কেভিয়ার এসে গিয়েছে রে গোড়া? আরে কোথায় গিদিয়ার, কাছাকাছি মনে হচ্ছে। ঘুরঘুরটি অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না, ছাই কুচাই কি বেধড় হবে। জানলার সামনেই সেই আধ ভাঙা সাইনবোর্ড। টর্চ ফেলে দেখলাম বেধরের বেয়ারিশ মুন্ডু কাটা ধর চোখের সামনে। এদিকে ট্রেনে আর থাকা যাচ্ছে না, ব্যবসা গরমে শরীর ঘেমে জপজপে, একটুও হাওয়া নেই। কামরার আলো পাকা অনেকক্ষণ আগেই নেমে গিয়েছে। যতক্ষণ ট্রেন চলছিল একরকম ছিল, এখন নামা ছাড়া গতি নেই। গোড়া বলল, টুটু চল রে, নামা যাক। ঘড়িতে দেখলাম রাত 2:25। জনবর্ণ নেই কোথাও। সর্বনাশ, এখানেই রাত কাটাতে হবে নাকি? স্টেশনটা চিরকাল চেনা হয়েও অচেনা, কোনো দিনই নামেনি। এককালে প্ল্যাটফর্ম ছিল এখানে, কোন বড় বড় বোল্ডার পাথর ছড়ানো, হাঁটতে গেলেই পা বেঁকে বেঁকে যাচ্ছে, আর তো পা চলছেই না। গোড়া বলল, আরে চল চল তো, ওখানে একটা ঝুপড়ির মতো দেখছি, বসার মতো জায়গা টাইগা আছে কিনা দেখি, চল চল। কোথাও তো বসে রাতটা কাটাতে হবে নাকি? গিদিয়ার এখান থেকে অনেকটা দূর, হেঁটে পৌঁছানো সম্ভব নয়। সঙ্গে বড় একটা সুটকেসও আছে। হঠাৎ কিসের সঙ্গে ধাক্কা খেয়ে দাঁড়িয়ে গেলাম। একটা বড় পাথরের চাই, বেশ উঁচু। পাথরের পিছনে টিম টিম করে একটা কুপি জ্বলছে, আর পাশ থেকে একটা শব্দ আসছে, কোনো জন্তুর নিঃশ্বাস নেওয়া শব্দ। ভালো করে চোখ কচলে যা দেখলাম, তাতে বেবাক স্তম্ভিত হয়ে গেলাম। পিছন ফিরে বসে আছে একটা লোক, ডান পাশে শুয়ে আছে প্রকাণ্ড একটা বাঘ। বাঘের দেহটা অল্প অল্প দুলছে। লোকটা পরম স্নেহী বাঘটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আর সেটা যে কাল রাত্রে বিরাজবাবুর বাড়িতে দেখা বাঘটাই, তাতে কোনো সন্দেহ নেই। সামনে সাক্ষাৎ বাঘ দেখে গোড়ার চক্ষু কপালে, বাপ রে! বলেই ছুট লাগালো গোড়া স্টেশনের দিকে। আমি স্থির দাঁড়িয়ে রইলাম। কুপিটা জ্বলছে স্থির হয়ে, আলোটা একটুও কাঁপছে না। পায়ে পায়ে সামনে এগিয়ে গেলাম। জীবনে অনেক কিছুই দেখে হতভম্ব হয়েছি আগে। কিছুদিন আগে টিভিতে দেখেছি একটা অজগর সাপ আস্ত একটা কুমিরকে গিলে খাচ্ছে। একজন মানুষের সারা শরীর চাপড়ে তিল তিল করছে কোটি কোটি মৌমাছি। কিন্তু এখন যা দেখলাম, তাতে সারা শরীর ঠকঠক করে কাঁপতে লাগলো। লোকটার লম্বা দাড়ি, এক নিমেষে দেখেই বুঝতে পারলাম ইনি হলেন একনাথ সাউ, গিরিয়ার স্টেশন মাস্টার। লক্ষ্য করলাম পাশে 6 ফুট লম্বা দেহ বাঘটার চুয়ালের গুলির দাগটা শুকিয়ে গেলেও এখনো মিলিয়ে যায়নি। একনাথ এক নজরে আমার দিকে চেয়ে মুখ ফিরিয়ে নিল, তারপর বলল, আমাকে চিনেন? নিশ্চয়ই। এত রাতে এখানে কেন মাস্টার মশাই? রাত হলো তো কি হলো, চতুর্দশী নক্ষত্র খনি উঠবে, তার জন্য বসে আছি। অস্পষ্ট আলোতেও পরিষ্কার দেখলাম একনাথের হাতের মাঝখানে বানরের উল্কি। একনাথের নজর এড়ায়নি, বাঘের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, হ্যাঁ, আমি সেই কাংস পাধিয়ার। কংসপাদিয়ার মানে সেই গির ফরেস্টের বিরাজবাবুর বাঘ মারতে গিয়ে? বিরাজবাবুকে বলেছিলাম বাঘের চামড়াটা দিয়ে দিতে, দেননি। দিলে ভালো করতেন। এখন অনেক দেরি হয়ে গিয়েছে। হ্যাঁ, দেরি হয়ে গিয়েছে মানে? কংসপাদিয়ার ঠিক তেমন ভাবেই বাঘটার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, এই নিজেই নিজের চামড়াটা খুঁজে নিয়ে এসেছে। দেখেছেন কেমন নিখুঁত ভাবে পরে নিয়েছে? সে কি? আর মিউজিয়ামে বাঘের যে চামড়াটা দেখেছিলাম? সেটা তো মেকি,
ওই যে খুঁটির গায়ে ঝুলছে। তখনকার দিনে টেলিভিশন নিউজ ছিল না। কলকাতার খবর আসতে 3-4 দিন সময় লেগে যেত। সংবাদ রশ্মি কাগজে পড়লাম প্রাক্তন শিকারী বিরাজ দাশগুপ্তের বাড়ি থেকে রোমহর্ষক চুরি। তার মিউজিয়াম থেকে 6 ফুট দীর্ঘ স্টাফিং করা বাঘের দেহ কে বা কারা চুরি করে নিয়ে গিয়েছে। একই রাতে তাদের পারিবারিক বন্ধু কৃষ্ণনাথ পাগড়াশি নৃশংসভাবে খুন হন। পুলিশ এই চুরি ও খুনের মধ্যে পারস্পরিক সম্পর্ক দেখলেও মোটিভ এবং ক্লুয়ের ব্যাপারে সম্পূর্ণ অজ্ঞাত এবং অন্ধকারে ছিল। তদন্ত তখনও চলছিল। শুনছিলেন সঞ্জয় মিত্রের লেখা রোমাঞ্চকর কাহিনী গির জঙ্গলের কংস। আমাদের টিমের পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ জানাই আনন্দমেলা পত্রিকা, লেখক সঞ্জয় মিত্র এবং সৌমেন দাস মহাশয়কে। আজ গল্প পাঠে আমি সুমন। গল্পের অন্যান্য চরিত্রে তন্ময়, শুভাশিস, অর্ক, ধ্রুব, আমি এবং উইংস অফ স্টোরিজ থেকে প্রীতম রবিয়ানা দত্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি গল্পটি ভালো লাগে তাহলে একটু লাইক করে দেবেন। আমাদের টিমকে সাপোর্ট করার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে অল করে দেবেন। ফিরে আসবো আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে। ধন্যবাদ।